17 সেপ্টেম্বর 2024 সাউথ লেবাননে আচমকায় প্রত্যেক মানুষের হাতে থাকা পেজারে রিং বাজতে শুরু করে। কন্টিনিউয়াসলি এই শব্দ এতটাই বেড়ে যায় যে লোকজন কনফিউজড হয়ে যায় এখানে ঠিক কী হচ্ছে, আর স্বাভাবিকভাবে আশেপাশের লোকজন জড়ো হতে শুরু করে। কিন্তু আশ্চর্যজনকভাবে হলিউডের সায়েন্স ফিকশন মুভির মতো এই রিং বাজার কিছুক্ষণের মধ্যেই এক এক করে মানুষের হাতে থাকা এই সমস্ত পেজার ব্লাস্ট হতে শুরু করে। আর এই ব্লাস্ট কতটা মারাত্মক ছিল তার আইডিয়া আপনি এর থেকেই পেয়ে যাবেন যে আপাতত লেবাননে 3000-এর বেশি মানুষ এখানে আহত হয়েছে, যার মধ্যে মেজরিটি বাঁচবেন। আর যদি এরা বেঁচেও যায় তাহলে না এরা ইসরায়েলের বিরুদ্ধে লড়ার মতন অবস্থায় থাকবে, আর না একটা সাধারণ জীবন কাটাতে পারে। কারণ জাস্ট ভাবুন, যে মোবাইলে আপনি এই ভিডিওটা দেখছেন সেই মোবাইল আপনি কোথায় রাখেন? ডেফিনেটলি আপনার প্যান্টের পকেটে, বুক পকেটে অথবা হাতে থাকে। কিন্তু জাস্ট ইম্যাজিন করুন যদি কোনোভাবে এই মোবাইল ব্লাস্ট হয় তাহলে আপনার কোন কোন বডি পার্টস আহত হতে পারে। ডেফিনেটলি আপনার লোয়ার বডি পার্টস, আপনার হার্ট অথবা আপনার যে ফেস সেটাই উড়ে যায়। সেম কাজ হয়েছে লেবাননের মানুষদের সাথে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? এই পুরো সায়েন্স ফিকশন মুভির ডিরেক্টরকে ইসরায়েল। গত 17 তারিখে ইসরায়েল যা করে দেখিয়েছে তা কিন্তু গোটা বিশ্ব আগামী কয়েক দশক ধরে মনে রাখবে। ইসরায়েল কিন্তু মডার্ন যুদ্ধের যে রূপ সেটাই বদলে দিয়েছে। ইসরায়েল যা করেছে সেটা কেবলমাত্র এত বছর আমরা মুভিতে দেখেছি, কোনো দেশ প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করেনি যেটা ইসরায়েল করলো। তাই আজকের এই ভিডিওতে আমরা ইসরায়েলের এই অপারেশন পেজারকে নিয়ে ডিটেলসে কথা বলবো এবং এটা জানার চেষ্টা করব যে কিভাবে কেবলমাত্র পেজার ডিভাইসের মাধ্যমে ইসরায়েল পুরো হিজবুল্লাহকে খতম করে দিতে পারে এবং তার সাথে এর থেকে ভারতের কি শেখা উচিত সবটাই জানবো আজকের এই ভিডিওতে। তবে ভিডিও শুরু করার আগে যদি আমাদের এই অ্যানালাইসিস ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করতে পারেন। কিছু মাস ধরে আপনারা কন্টিনিউয়াসলি এই ধরনের খবর পেয়ে থাকবেন যে লাগাতার ইসরায়েল আর লেবাননের বর্ডারে হিজবুল্লাহ নামক আতঙ্কবাদী গোষ্ঠী রকেট অ্যাটাক করছে। আর এই রকেট অ্যাটাক এতটাই মারাত্মক ছিল যে ইসরায়েলের বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, বেশ কিছু সাধারণ মানুষ এমনকি মাঠে খেলা বাচ্চারা পর্যন্ত মারা গেছে। আর পরিস্থিতি এখানে এতটাই বিগড়ে যায় যে ইসরায়েলের তরফ থেকে মোটামুটি 7 থেকে 10,000 ইহুদিকে এই বর্ডার থেকে সরিয়ে আনতে হয়। এখন এই যে হিজবুল্লাহ সংগঠন রয়েছে এদেরকে সাপোর্ট দেয় কে? ইরান। ইরানের সমর্থনে হিজবুল্লাহ কন্টিনিউয়াসলি ইসরায়েলের ওপর অ্যাটাক করছে। যদিও ইসরায়েলের পাল্টা জবাব দিয়েছে এবং হিজবুল্লাহর ওপরেও স্ট্রাইক করেছে, কিন্তু মুশকিল হলো হিজবুল্লাহ ওখানকার যে সাধারণ মানুষ রয়েছে তাদের সাথে মিশে থাকে। তো আপনি ডিফাইন করতে পারবেন না যে কে হিজবুল্লাহ আর কে সাধারণ মানুষ। ফলে স্বাভাবিকভাবে যদি ওখানে ইসরায়েল অ্যাটাক করে তো ওখানে হিজবুল্লাহর সাথে সাধারণ মানুষও মরবে। স্পেশালি এই হিজবুল্লাহর যে মেন হেডকোয়ার্টার সেগুলো ওরা হাসপাতাল, স্কুল আর কলেজকে বানিয়ে রেখেছে। তো বুঝতেই পারছেন ইসরায়েল অ্যাটাক করলে পুরো ব্লেম ইসরায়েলের ওপরেই আসবে। আর ঠিক এই কারণেই এটাকে কাউন্টার করতে ইসরায়েলের তরফ থেকে ময়দানে নামে ওদের সবচেয়ে শক্তিশালী ইন্টেলিজেন্স এজেন্সি মোসাদ। আর স্বাভাবিকভাবে মোসাদ যখন ময়দানে নামবে তো ডেফিনেটলি এমন কিছু করবে যা দুনিয়া কোনোদিন দেখেনি। তো ওরা কি করে, হিজবুল্লাহর যে সমস্ত পেজার ডিভাইস রয়েছে তাকে টার্গেট করতে শুরু করে। কিন্তু এবার এখানে প্রশ্ন আসবে যে ভাই পেজার কী জিনিস? তো বেসিক্যালি আজকের দিনে আমরা যে স্মার্টফোন ব্যবহার করি তো সেই স্মার্টফোন বাজারে আসার আগে এক ধরনের ডিভাইস ব্যবহার করা হতো যার নাম পেজার। এখানে কি হয়, বেসিক্যালি আপনি টেক্সট মেসেজ বা ভয়েস মেসেজ পাঠাতে পারবেন। স্মার্টফোনের আগে পুরো ইউরোপ আর আমেরিকাতে এই ডিভাইসের ব্যাপক চলন ছিল। এখন ইসরায়েলের কাছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাইবার ফোর্স রয়েছে। তো এর হাত থেকে বাঁচতে হিজবুল্লাহ ঠিক করে ওরা স্মার্টফোন ব্যবহারের বদলে এই ধরনের পেজার ব্যবহার করবে নিজেদের আতঙ্কবাদীদের মধ্যে কমিউনিকেট করার জন্য, বা বলতে পারেন যে এটা একটা সস্তায় সিকিউর কমিউনিকেশন প্রোভাইড করে। কারণ এই পেজারের সবচেয়ে বড় বিশেষত্ব হলো ইসরায়েলের তরফ থেকে একে হ্যাক করতে পারবেন। কিন্তু এদের জন্য মুশকিল হলো মোসাদ এদের থেকে এক কদম এগিয়ে থাকে। মোসাদ বলে যে ঠিক আছে ওরা পেজার ব্যবহার করছে তো আমরা এই পেজারকেই টার্গেট করব। তো মোসাদের যে সমস্ত এজেন্ট রয়েছে ওরা খুঁজতে শুরু করে যে হিজবুল্লাহর কাছে এত ভারী মাত্রায় পেজারের রপ্তানি করে কার। তো এখানে জানা যায় যে ইউরোপের কিছু কোম্পানি রয়েছে আর তাইওয়ানের একটা কোম্পানি রয়েছে যারা হিজবুল্লাহকে এই পেজারের সাপ্লাই করে। ব্যাস, এরপর মোসাদ কাজে লেগে যায় এবং কোনোভাবে মোসাদের তরফ থেকে এই কোম্পানির সাথে ডিল করে হোক বা যেভাবেই হোক এই সমস্ত পেজার ডিভাইসে কিছু এক্সপ্লোসিভ লাগিয়ে দেয় এবং ওদের একটা নিজস্ব ডিভাইস ফিট করে দেয়। এর ফলে কী হবে, যখন এই পেজারকে চালু করা হবে এই পেজারের ভেতর এক ধরনের কোড পাঠানো হবে এবং যে মুহূর্তে কোড আসবে পেজারের রিং হবে এবং পেজারের ভেতর থাকা ছোট্ট এক্সপ্লোসিভ ওখানেই ব্লাস্ট হয়ে যাবে। ব্যাস,
যার কাছে এই পেজার থাকবে তার খেল তো ক্ষত। আর এই পুরো পরিকল্পনা শুরু হয়েছিল আজ থেকে প্রায় 6-7 মাস আগে। আজ থেকে 6-7 মাস আগে হিজবুল্লাহর তরফ থেকে ইসরায়েলের ওপর অ্যাটাকের জন্য নিজেদের জন্য ভারী মাত্রায় পেজারের অর্ডার দেয়, আর এটারই সুযোগ নেয় ইসরায়েলের মোসাদ। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় খেয়াল করুন, ইসরায়েল কতটা চালাকির সাথে এই কাজটা করেছে। ওরা কি করে, এই পেজারে একটা বিশেষ কোড পাঠায়, যার মাধ্যমে এই পেজার কিন্তু ব্লাস্ট হওয়ার আগে অনেক বেশি রিং হবে এবং একটা লম্বা সময় পর্যন্ত রিং হবে। এর সুবিধা কি? তো মনে করুন যে ব্যক্তির কাছে পেজার রয়েছে, সে হয় বেল্টের কাছে রেখেছে, নাহলে পকেটে রেখেছে, অথবা বুক পকেটে রয়েছে, বা এমনও হতে পারে যে সেই ব্যক্তি যদি পেজার ব্যবহার না করে, সে বাড়ির কোথাও রেখে দিয়েছে। তো এটাকে কাউন্টার করতে ইসরায়েল কি করে, এই রিং দেওয়ার ব্যবস্থা করে। এর ফলে কী হবে, যখন এই পেজারের রিং বাজবে, তো ডেফিনেটলি সেই ব্যক্তি পকেট থেকে বার করে বা সাইডে রাখা থাকে সেখান থেকে নিয়ে এসে দেখার চেষ্টা করবে যে রিং কেন বাজছে। আর যে মুহূর্তে ওই ব্যক্তি পেজারকে মুখের কাছে আনবে, তখনই এটা ব্লাস্ট হবে। এর সবচেয়ে বড় সুবিধা হলো, সবচেয়ে মেন পয়েন্ট, চোখ, নাক, এই অংশগুলিকে টার্গেট করেছে এই ব্লাস্ট, যাতে বাই এনি চান্স যদি এই আতঙ্কবাদী বেঁচেও যায়, তাহলেও যেন সারা জীবন অন্ধ হয়ে বেঁচে থাকে এবং ইসরায়েলের বিরুদ্ধে কোনো রকম অ্যাটাক করতে না পারে। বাট ওয়েট, খেলা কিন্তু এখানেই শেষ নয়। ইসরায়েলের প্ল্যানিং আরও মারাত্মক ছিল। ওরা কেবলমাত্র এই পেজারকে টার্গেট করেন, বরং তার সাথেই ওয়াকি টকি, যেগুলো পুলিশ বা ম্যানেজমেন্টের লোকজন ব্যবহার করে কম দূরত্বে কথা বলার জন্য, তাকেও কিন্তু টার্গেট করেছে। আর এটা খুব ইন্টারেস্টিং। তো প্রথম দিন তো এই পেজার ব্লাস্ট হয়। যখন এই পেজার ব্লাস্ট হয়, প্রচুর মানুষ আহত হয়েছে। ওদেরকে দেখাশোনা করা, উদ্ধার করা, এর জন্য তো ওখানকার লোকাল লোকজনকে কমিউনিকেট করতে হয়। স্পেশালি হিজবুল্লাহ এই পুরো পরিস্থিতির ওপর নজর রাখবে কী করে, কমিউনিকেট করবে কী করে, এর জন্য হিজবুল্লাহ কী করে, ওয়াকি টকি ব্যবহার করে। আর ইসরায়েল পেজারের পর এই ওয়াকি টকিতেও অ্যাটাক করেছে। দ্বিতীয় দিন যখন গোটা দেশ ব্যস্ত ছিল ওই সমস্ত আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য, ঠিক সেই মুহূর্তে ইসরায়েল দ্বিতীয় অ্যাটাক করে এবং এই দ্বিতীয় অ্যাটাকে প্রত্যেক হিজবুল্লাহর হাতে থাকা যে সমস্ত ওয়াকি টকি, সেগুলো ব্লাস্ট করতে শুরু করে। এবং দাবি করা হচ্ছে এই ব্লাস্টে 250 থেকে 300-র বেশি লোকজন মারাত্মকভাবে আহত হয়েছে। আর স্বাভাবিকভাবে এরা প্রত্যেকে কিন্তু হিজবুল্লাহর লোক ছিল, কারণ সাধারণ মানুষ তো আর ওয়াকি টকি ব্যবহার করবেন। মানে জাস্ট কল্পনা করুন যে হিজবুল্লাহর মানসিক স্থিতি কী, ওরা কতটা আতঙ্কে রয়েছে যে আবারও কোন নতুন ইলেকট্রনিক ডিভাইস ব্লাস্ট করে। কেননা রিসেন্টলি আবার খবর এসেছে কেবলমাত্র পেজার আর ওয়াকি টকি না, একাধিক ইলেকট্রনিক ডিভাইস ব্লাস্ট হয়েছে। এমনকি ছাদের ওপর লাগানো যে সোলার প্যানেল, সেটা পর্যন্ত ব্লাস্ট করিয়েছে ইসরায়েল। মানে জাস্ট ভাবুন কি লেভেলে ওরা ব্রেন খাটিয়েছে। আর স্বাভাবিকভাবে এই ধরনের অ্যাটাক বিশ্বে প্রথমবার হল, তাই গোটা বিশ্ব শক যে ইসরায়েল এটা করলো কীভাবে। ওদিকে হিজবুল্লাহ এখন ভয়ের চোটে তড়িঘড়ি যত পেজার রয়েছে, ওয়াকি টকি রয়েছে, সেগুলিকে এক জায়গায় করে জ্বালিয়ে দিচ্ছে যাতে পুনরায় ব্লাস্ট না। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, একা হিজবুল্লাহ নয়, হিজবুল্লাহর সাথে ইরানের যে অ্যাম্বাসেডার ছিল তিনিও আহত হয়েছে। ইরানের অ্যাম্বাসেডার ডিরেক্টলি এই পেজারের মাধ্যমে কিন্তু ওখানকার যে হিজবুল্লাহ তাদেরকে গাইড করতো। তো এই ইরানের অ্যাম্বাসেডারের যে পেজার, সেটাও তো ব্লাস্ট হয়েছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, এই গোটা হামলার পর ইসরায়েলের তরফ থেকে অফিসিয়ালি ধমকি এসেছে যে ওরা কিন্তু নিজেদের স্ট্র্যাটেজি বদলেছে এবং ওরা ততক্ষণ লড়বে যতক্ষণ না ওদের যে অবজেক্টিভ রয়েছে সেটা পূরণ হচ্ছে। এখন গোটা বিশ্বে কেউ জানে না যে ইসরায়েল এরপর ঠিক কী করতে পারে। আমি অবাক হব না যদি কাল এমনও খবর আসে যে লেবাননের ভেতরে ফ্রিজ, এসি, টিভি বা গাড়িতেও ব্লাস্ট হচ্ছে, কারণ ইসরায়েল যা কিছু করতে পারে ওদের ওপর ভরসা। এখন ইসরায়েলকে দেখে ভারতের পয়েন্ট অফ ভিউ থেকে যদি বল, তাহলে আমি বলবো ভারতের ইসরায়েলের থেকে শেখা উচিত। ইসরায়েল ভারতের মতন গান্ধীবাদে মানে না। ওদের ওপর যদি কেউ অ্যাটাক করে সেই দেশটি ওরা খতম করে দেয়, যেটা অলরেডি গাজা আর লেবাননে আপনারা দেখেছেন। তো ভারতের উচিত নিজেদের এই গান্ধীবাদী আইডিওলজিকে চেঞ্জ করে নিজেদের আরও বেশি অ্যাগ্রেসিভ বানানো। ইসরায়েলকে দেখেন, ওরা এখন গ্রেটার ইসরায়েলের দিকে যাচ্ছে এবং 72 লাখ পপুলেশন নিয়ে যে ধরনের তাণ্ডব চালাচ্ছে। আমি জানি না যদি ওদের পপুলেশন ভারতের মতন 130 বা 140 কোটি হতো, ভারতের মতন এত বেশি ফান্ডিং থাকতো, বা ভারতের মতন এত বড় সেনা থাকতো, ওরা তো গোটা বিশ্বকে ডমিনেট করতো। বাকি এই পুরো বিষয়কে নিয়ে আপনাদের কি মনে হয় যে ভারতেরও কি ইসরায়েলের মতন কাশ্মীরে অ্যাকশন নেওয়া উচিত পাকিস্তানের বিরুদ্ধে? নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।